চিকেন আলু অনেকেই কিন্তু খেতে পছন্দ করে, আবার অনেকেই খেতে পছন্দ করে না। কিন্তু এভাবে যদি লাল লাল ঝাল ঝাল করে চিকেন আলু কষা রান্না করা যায়, কিন্তু সবাই প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজকে আমি চিকেন আলুর একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা খুব সহজেই তৈরি করা যাবে, কম মশলায়, আর খেতে কিন্তু দুর্দান্ত হবে। চিকেন আলু রেসিপিটা করার জন্য প্রথমেই চিকেন নিয়েছি, আর এখানে নিয়েছি আলু। এই যে আলুটাকে বিরিয়ানি আলুর মতো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখন রান্না করার পালা, তার জন্য কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিব সরষের তেল। তো আমি যখনই কিছু রান্না করি একবারে তেলটা দেওয়ার চেষ্টা করি। তো এখানে বেশ কিছুটা পরিমাণে সরষের তেলটা অ্যাড করে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আলুটাকে ভেজে তুলে নিতে হবে, তার জন্য আলুটা দিয়ে দিব। আলুগুলো আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, জল ঝরিয়ে। এখন আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আলুগুলোকে একটু সময় নিয়ে বেশ কিছুক্ষণ ধরে একটু উল্টিয়ে পাল্টিয়ে ভাজলেই কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর এভাবে ভেজেই কিন্তু চিকেনের সঙ্গে আলু রান্না করলে বেশ সুস্বাদু হয়, আর খুব সহজেই কিন্তু সিদ্ধ হয়ে যায়, খেতে খুব সুন্দর লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন তেল গরম হয়ে গেছে, এক সাইডে আলুর কালার চলে এসেছে, দেখতেই পাচ্ছেন গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। তো এখন আমি নাড়াচাড়া করে একটু সময় নিয়ে সব দিকে যাতে সমানভাবে ভাজা হয় সেইভাবে আমি সমস্ত আলুটাকে ভেজে নেব। তো আলুটা দেখুন প্রত্যেকটা সাইডে সুন্দর একদম গোল্ডেন কালার চলে এসেছে। তো এখন কিন্তু আমি এটাকে তুলে নেব, তেল ঝরিয়ে তুলে নেব। সব আলু যেহেতু ভাজা হয়ে গেছে তাই তুলে নিতে হবে। আর আলুটা ভাজার সময় কিন্তু একটু এদিক ওদিক যাওয়া যাবে না, আলুটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু এক সাইড পুড়ে যাবে আর এক সাইড হবে না। দেখুন কত সুন্দর হলুদ ছাড়াই কত সুন্দর কালার চলে এসেছে। তা আলুটাকে আমি অফ ক্যামেরায় তুলে নিয়েছি। এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আজকে আমি কাঁটা পেঁয়াজ দিয়ে রান্না করছি। এমনিতে আমি বেশিরভাগ সময়ই কিন্তু বাটা মশলায় রান্না করি, কিন্তু আজকে কাঁটা পেঁয়াজ দিয়ে রান্না করছি। তো প্রথমেই তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিটাকে সামান্য একটু ভাজা ভাজা করে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিলাম একটা টমেটো। আর পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে একটু সিদ্ধ করে নেব, তাহলে কিন্তু টমেটোটা একদম গলে মিশ হয়ে যাবে। তো সুন্দরভাবে ভাজা ভাজা হয়েছে, এর থেকে বেশি ভাজা ভাজা করব না। এখন কিন্তু আমি বাকি মশলাগুলো অ্যাড করব, তা না হলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে আর বাকি মশলাগুলো হবে না। তো এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আবারও মিক্সড করে নিলাম। তো ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করা হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ হতে দিয়েছিলাম, তার মধ্যে দেখুন কেমন একদম তলায় জলটা মরে গেছে আর ওপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে। এখন আমি টমেটোটাকে ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। যেহেতু টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, তার জন্য কিন্তু ভালোভাবে টমেটোটাকে ম্যাশ করে পেস্টের সঙ্গে মিক্সড করে দিচ্ছি। আর আশেপাশে দেখতেই পাচ্ছেন তেল ছাড়তে শুরু করেছে। আমি কিন্তু খুব বেশি তেল ব্যবহার করি না, অল্প তেলের মধ্যেই রান্না করার চেষ্টা করি। এতে করে খেতেও ভালো হয়, আর সুস্বাদু হয়, আর স্বাস্থ্যকরও হয়। তো এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলোও কিন্তু গলে গলে গেছে, আর সব কিছু ভালোভাবে একদম মিক্সড হয়ে গেছে। এখন কিন্তু এর মধ্যে জল দেব। জলটা দেওয়ার কারণ হচ্ছে এখন আমি শুকনো মশলাগুলো দিব, আর শুকনো মশলা দেওয়ার সঙ্গে সঙ্গে কষানোর আগেই কিন্তু পুড়ে লেগে যায়। তো যদি আপনারা এভাবে জল দিয়ে করেন তাহলে মশলাটাও সুন্দরভাবে কষানো যায় আর পুড়ে লেগে যায় না। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম জিরা ধনিয়া পাউডার। এই জিরা ধনিয়া পাউডার মধ্যে কিন্তু সমস্ত রকমের মশলা আমি একসঙ্গে মিক্সড করে রেখেছি, যেমন দারচিনি, এলাচ, তেজপাতা সব কিছু একসঙ্গে মিক্সড করে নিয়েছি, এমনকি কালো জিরা পর্যন্ত দেওয়া আছে। দিয়ে দিলাম হলুদ। তো সব কিছু একসঙ্গে এইভাবে মিক্সড করে দিলে কিন্তু আলাদা আলাদাভাবে দিতেও হয় না, আর একটা সুন্দর মশলার ফ্লেভারও আসে। তার জন্য একসঙ্গেই পেস্ট করে দিয়েছি, এতে করে অনেক সময়ও বাঁচে আর আলাদা আলাদা কোটোতে রাখতেও হয় না। তো
তো এই যে দেখতে পাচ্ছেন ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। আর দেখুন মশলার কালারটা কত সুন্দর এসেছে ভালোভাবে কষানোর পরে। ওপর থেকে তেল কিন্তু ভেসে এসেছে, তার মানে কিন্তু এই মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এইভাবে মশলা কষিয়ে যদি যে কোনো জিনিস রান্না করেন খেতে কিন্তু দুর্দান্ত হয়, আর কালারটাও কিন্তু অসাধারণ হয়। মশলা যেহেতু কষানো হয়ে গেছে, এখন কিন্তু আমি এর উপর থেকে মাংসটা ধুয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দেবো। তো দেখতেই পেলেন আমি মাংসটা অ্যাড করে দিলাম। এখন নাড়াচাড়া করে মাংসটাকে একটু কষিয়ে নেব। তো মশলার সঙ্গে ভালোভাবে মাংসটাকে নাড়াচাড়া করে মিক্সড করে নিলাম। দেখুন মাংসটাকে একটু মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরেই কিন্তু কিছুক্ষণ পরেই আমি আলুটা অ্যাড করে দেবো, তাহলে কিন্তু মাংস আর আলু দুটো একসঙ্গে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন মশলাটা সুন্দরভাবে লাগানো হয়ে গেছে, মানে মাংসর সঙ্গে মিক্সড করা হয়ে গেছে। এখন আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো, তাহলে কিন্তু মাংসর গায়ে থেকে জল বার হবে, আর জল বার হয়ে মাংসটা আরও মাখো মাখো হবে, সুন্দর হবে। তো এই যে হালকা আঁচে রেখে দিয়েছিলাম, দেখুন কতটা জল বেরিয়েছে। এখন কিন্তু নাড়াচাড়া করে আলুটার সঙ্গে মিক্সড করে দেব। আর এটা যদি হালকা আঁচে সুন্দরভাবে কষিয়ে কষিয়ে রান্না করতে পারেন, তাহলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর যেহেতু এখন শীতে কিন্তু যে কোনো মাংস খেতেই কিন্তু দুর্দান্ত লাগে। আর এভাবে যদি আলু দিয়ে কষা কষা করে মাংসটা করেন, সেটাও কিন্তু খুব সুন্দর লাগে। শুধুমাত্র এই আলু মাংসের ঝোল দিয়েই কিন্তু ভাত, রুটি, পরোটা, মুড়ি যা বলেন সব কিছু খাওয়া যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিলাম। এখন আমি আবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ কষাবো, যতক্ষণ না সুন্দর একটা কালার চলে আসছে। আর যে জলটাই আছে একটু জলটাও পুরোপুরি টেনে নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত কষাবো। তো এই যে দেখতে পাচ্ছেন কতটা জল ছেড়েছে, দেখুন হালকা আঁচে ঢাকা দিয়ে কষেছিলাম, তাতেই দেখুন কতটা জল ছেড়েছে। এই যে এইভাবে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে, কালারটা অনেক সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে আমার কষানো কমপ্লিট হয়ে গেল। আলু আর মাংস দুটোকে একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিলাম, আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো। এইভাবে কিছুক্ষণ পর পর ঢাকা দিয়ে নাড়াচাড়া করে মাংসটা রান্না করলে খুব বেশি স্বাদ হয়। তো দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে। আর তেলগুলো দেখুন আশেপাশে কিন্তু ছেড়ে গেছে, একদম মশলাগুলো মাংস আর আলুর গায়ে লেগে গেছে, আর তেলটা সাইডে ছেড়ে দিয়েছে। তো আমি আশেপাশে মশলাটা সাইড করে দিচ্ছিলাম যাতে পুড়ে না যায়, সাইডে থাকলে কিন্তু পুড়ে যায় অনেক সময়। তো দেখুন কত সুন্দরভাবে তেলটা ছেড়েছে, আর কালারটা আস্তে আস্তে কতটা চেঞ্জ হয়ে যাচ্ছে। একটু যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে কতটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমি সামান্য একটু পরিমাণে জল অ্যাড করব, তার কারণ হচ্ছে এখানে আলু আছে, আলুটা যাতে ভালোভাবে সিদ্ধ হয় তার জন্য খুব বেশি জল অ্যাড করব না। তো এই যে নাড়াচাড়া করে এখন আমি গায়ে মানে মশলাটা তলা থেকে ছাড়িয়ে দিব। তো নাড়াচাড়া করে মশলাটা ছাড়িয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছেন কতটা কম পরিমাণে জল অ্যাড করেছি আমি, খুব বেশি পরিমাণে জল কিন্তু এখানে অ্যাড করিনি, কারণ এটা সুন্দরভাবে মানে মাখো মাখো হবে, খুব একটা গায়ে লাগাও হবে না, আবার খুব একটা ঝোলঝোলও হবে না। তো এই যে আমি এখন হালকা আঁচে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে কিন্তু এটা আলুটাও সিদ্ধ হয়ে যাবে, মাংসটাও সম্পূর্ণভাবে একদম রেডি হয়ে যাবে। এই যে আমি এখন ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখেছিলাম, কিন্তু খুব বেশি আঁচে রাখিনি, হালকা আঁচেই রেখেছিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। সামান্য একটু ঝোল আছে, এই ঝোলটা কিন্তু ঠান্ডা হলে ঠিক কমে যাবে, একদম গায়ে লাগা হয়ে যাবে। এই যে আমি একটু নাড়াচাড়া করে দিলাম, আর আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ওপর থেকে কিছুক্ষণ আরেকটু ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকা দিয়ে আর 2 মিনিট মতো রেখেছিলাম, কিন্তু হালকা আছে। তার মধ্যে দেখুন কত সুন্দর হয়েছে, কালারটা একদম অসাধারণ এসেছে, ওপরে তেল জমে গেছে। এগুলো কিন্তু চিকেনেরই তেল, কারণ আমি খুব বেশি তেল ব্যবহার করিনি, অল্প তেলের মধ্যেই রান্না করেছি। এখন ওপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দিব। শীতের দিনে রান্না করলে ধনিয়া পাতা না হলে কিন্তু সব কিছুই অসম্পূর্ণ থাকে আমার কাছে মনে হয়। যদি আপনাদের কাছে ভালো না লাগে তাহলে কিন্তু ধনিয়া পাতাটা স্কিপ করতে পারেন। যেহেতু আমাকে ধনিয়া পাতা খেতে খুবই ভালো লাগে, তার জন্য আমি ওপর থেকে ধনিয়া পাতাটা ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে আমি সামান্য একটু নাড়াচাড়া করে একটু মিক্সড করে দেবো,
তারপরে এটাকে ঢাকা দিয়ে বন্ধ করে দেব। আমি কিন্তু আর রান্না করব না, কারণ এখানে কিন্তু অনেক কমে গেছে ঝোলটা, একদম মাখো মাখো হয়ে গেছে। এর থেকে বেশি কমালে তখন কিন্তু খেতে ভালো লাগবে না, খুব একদম কষা কষাও ভালো লাগবে না, কারণ এটা আমাদেরকে ভাত দিয়ে খেতে একটু ঝোল ঝোল থাকলে বেশি ভালো লাগে মাখো মাখো খেতে। এই যে তো ধনেপাতা দেওয়ার পরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, আর তার মধ্যে দেখুন কত সুন্দরভাবে একদম কালারটা আরও ফুটে উঠেছে, ওপরে একদম সুন্দরভাবে তেল ভেসে উঠেছে, দেখেই কিন্তু খুব লোভ লাগছে। এখন আমি গ্যাসের আঁচটা কিন্তু বন্ধ করে দেবো, দিয়ে কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেবো রেস্টে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি এখন বন্ধ করে রেস্টে ঢাকা দিয়ে রেখে দেবো। আমি একটু কাছ থেকে দেখানোর জন্য একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে, যে দেখো কতটা ঝোল আছে। এখানে কিন্তু একদম ঝোল নাই, মাখো মাখো হয়ে আছে। তো এই যে এরকম হবে রান্নাটা। তো সুন্দরভাবে রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখার কারণ হচ্ছে ধনেপাতার বা যে মশলার সেন্টটা সেটা যাতে উড়ে চলে না যায়, এটা মাংসের মধ্যে সুন্দরভাবে পাওয়া যায়, তার জন্য কিন্তু এটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিতে হবে, তাহলে কিন্তু এই খাবারটা বেশি ভালো লাগবে। তো এই যে গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম আর ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখেছিলাম। তার মধ্যে দেখুন কত সুন্দর কালার এসেছে। এটা কিন্তু অনেক গরম আছে এখনও, তাও কিন্তু ওপরে দেখুন কত সুন্দরভাবে একটা চর পড়ে গেছে, দেখেই কিন্তু জিভে জল চলে আসছে। তো রেসিপিটা আশা করি আপনাদের সবার ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর কী ধরনের রেসিপি আমার কাছ থেকে দেখছেন না সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। খোদা হাফেজ।